সি বাংলা এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর। ফ্রান্সে একজন শিক্ষক খুন হওয়ার ঘটনায় পুলিশ অনেকগুলো বাড়িতে অভিযান চালিয়েছে, অন্তত 11 জন আটক। বাংলাদেশের জয়পুরহাটে এক মাদ্রাসায় 4 শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার। কি বলছে পুলিশ? কন্যা শিশুরা যারা যায় 12 বছর, 13 বছর, 11 বছর, সে ওই বাচ্চা শিশুগুলার যৌন পীড়ন করে। তো এই বিষয়টা তার মারা আমার কাছে আসে। প্রাথমিকভাবে দেখলাম যে ঘটনাটা সত্য, মামলাও হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কোর্টে সোপর্দ করা হয়েছে। আরও থাকবে মংলায় এক ধর্ষণের ঘটনায় চার্জ গঠনের 1 সপ্তাহের মধ্যে রায় ঘোষণা, আর চলতি মাসের 28 তারিখে ভারতের সঙ্গে বাংলাদেশের এয়ার বাবল প্রক্রিয়ায় বিমান চলাচল শুরু। এসব নিয়েই বিবিসি বাংলার আজকের প্রবাহ। বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। এখনকার প্রধান খবর। ফ্রান্সে একজন শিক্ষক গত সপ্তাহে একজন ইসলামপন্থী ব্যক্তির হাতে খুন হবার ঘটনার পর সে দেশের পুলিশ আরও সন্দেহভাজন ধরতে অনেকগুলো বাড়িতে অভিযান চালিয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড দারমানা বলছেন অভিযান এখনও চলছে। প্যারিসের কাছে শুক্রবার স্যামুয়েল পাটি নামে ওই শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করা হয়। আরও শুনুন মুন্নি আক্তারের প্রতিবেদনে। শুক্রবার প্যারিসের একটি উপশহরে স্কুল শিক্ষক স্যামুয়েল পাটির উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হয় এবং তার শিরচ্ছেদ করা হয়। সন্দেহভাজন হত্যাকারী বলে কথিত আবদুল্লাহ এ নামে মস্কোয় জন্মগ্রহণকারী 18 বছর বয়স্ক এক চেচেন বংশোদ্ভূত ব্যক্তিকে কিছুক্ষণের মধ্যেই পুলিশ গুলি করে হত্যা করে। লা মদ সংবাদপত্র জানায় 15 বছর বয়স্ক এক স্কুল ছাত্রকে পুলিশ হেফাজতে নিয়েছে, যে নিহত শিক্ষককে চিনিয়ে দেবার বিনিময়ে হত্যাকারীর কাছ থেকে টাকা নিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ বলছে এ ঘটনার পর সন্দেহভাজন ইসলামী উগ্রপন্থীদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই 11 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রায় 80 জন লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যারা অনলাইনে হত্যাকারীর প্রশংসা করে তার প্রতি সমর্থন জানিয়েছিল বলে পুলিশ জানায়। ফ্রান্সের সরকার বলছে তারা ফরাসি মুসলিমদের 51টি সংগঠনের ব্যাপারে তদন্ত চালাচ্ছে, যেগুলোর মধ্যে কয়েকটি সরকারি অনুদানও পেয়ে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড দারমানা বলছেন এরকম কোনো সংগঠন ঘৃণা উস্কে দিচ্ছে বলে প্রতীয়মান হলে সেগুলো বন্ধ করে দেয়া হবে এবং তার ভাষায় প্রজাতন্ত্রের শত্রুদের কোনো ছাড় দেয়া হবে না। বলা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার উপর ক্লাস নেয়ার সময় তিনি ইসলামের নবীর কিছু কার্টুন দেখিয়েছিলেন বলে ওই শিক্ষককে হত্যা করা হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই আক্রমণকে ইসলামপন্থী সন্ত্রাসী আক্রমণ বলে আখ্যায়িত করেন। এই আক্রমণ ফ্রান্সের মানুষকে হতবাক করে দিয়েছে। রোববার প্যারিস সহ বিভিন্ন শহরে এর প্রতিবাদে সমাবেশ হয় এবং বুধবার এক অনুষ্ঠানে জাতীয়ভাবে আয়োজিত মিস্টার পাটির প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে কথা রয়েছে। মুন্নি আক্তার। বাংলাদেশের উত্তরে জয়পুরহাটে একটি মাদ্রাসায় 4 শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। সম্প্রতি দেশটির আরও কয়েকটি জায়গায় এরকম যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার হবার ঘটনা ঘটেছে। মাদ্রাসা শিক্ষা পরিচালনার সঙ্গে সম্পর্কিত এবং তার শিক্ষকদের অনেকে বলছেন যে যদিও এগুলোকে তারা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখেন, কিন্তু এ নিয়ে তারা চিন্তিত এবং যৌন নিপীড়ন বন্ধে করণীয় ঠিক করবার ব্যাপারে তাদের মধ্যে আলোচনা চলছে। ঢাকা থেকে কাদির কল্লোল। জয়পুরহাট সদর উপজেলায় একটি নুরানি মাদ্রাসায় 4 কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ এনে তাদের অভিভাবকরা মামলা দায়ের করেছেন। সেই মামলায় অভিযুক্ত মাদ্রাসাটির শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। যে মাদ্রাসাগুলোতে শুধু কোরআন পড়ানো হয় সে ধরনের মাদ্রাসাকে নুরানি মাদ্রাসা বলা হয়। জয়পুরহাটে এমনই একটি মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার হলেন শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে। জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মোহাম্মদ শাহরিয়ার খান বলেছেন, প্রাথমিক
তদন্তে অভিযোগের ব্যাপারে তথ্য পাওয়ার পরই তারা অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন। মুজাহিদপুরের নুরানি মাদ্রাসা বলে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার শিক্ষক উনি। ওখানে ওই স্থানীয় যে বাচ্চা কাচ্চা আছে এদেরকে কোরআন শিক্ষায় ভোরবেলা। এই যে কন্যা শিশুরা যারা যায় 12 বছর, 13 বছর, 11 বছর, এই সুযোগে সে ওই বাচ্চা শিশুগুলার যৌন পীড়ন করে। তো এই বিষয়টা তার মারা আমার কাছে আসছে। আসার পরে আমি তাৎক্ষণিক লোক পাঠালাম। প্রাথমিকভাবে দেখলাম যে ঘটনাটা সত্য, মামলাও হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, কোর্টে সোপর্দ করা হয়েছে। জয়পুরহাটের ঘটনা ছাড়াও সম্প্রতি দেশের আরও কয়েকটি জায়গায় মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের খবর সংবাদ মাধ্যমে এসেছে। এর মধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি মহিলা আবাসিক কওমি মাদ্রাসায় 13 বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাটির হোস্টেল সুপারকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকদিন আগে। ঢাকার কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মাদ্রাসার 2 জন ছাত্রকে বলাৎকার করার অভিযোগে সেই মাদ্রাসার একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনাগুলোতে পুলিশ এখন তদন্ত করছে। লেখক ও গবেষক আফসান চৌধুরী মাদ্রাসায় শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেছেন, আবাসিক মাদ্রাসা থেকেই শিশু শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন এবং যৌন নিপীড়নের অভিযোগ বেশি আসে। এখানে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার বিষয়কে তিনি অন্যতম একটি কারণ হিসেবে দেখেন। পরিবার থেকে বিচ্ছিন্ন কেউ যদি থাকে সেখানে বাচ্চারা অনেক বেশি অনিরাপদ থাকে, আর বিশেষ করে সেখানে যদি অ্যাডাল্ট থাকে, বয়স্ক মানুষ থাকে। সামগ্রিকভাবে আমার মনে হয় বিষয়টা দেখলে বাচ্চাদের অনিরাপত্তাটাই হচ্ছে মূল সমস্যা। গত বছর ফেনী সোনাগাজীতে একটি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান যৌন হয়রানির অভিযোগ তোলার পর তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। যৌন নিপীড়ন এবং হত্যা মামলার বিচারে মাদ্রাসাটির অধ্যক্ষ সহ 16 জনের ফাঁসির রায় হয়েছে। সেই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। কিন্তু এরপরও মাদ্রাসায় যৌন নিপীড়নের অনেক অভিযোগ উঠছে। মাদ্রাসা শিক্ষার ব্যাপারে মাদ্রাসা শিক্ষক এবং ইসলামী চিন্তাবিদদের নিয়ে একটি পরিচালনা কমিটি রয়েছে। সেই কমিটির একজন সদস্য মোহাম্মদ ফয়জুল্লাহ বলেছেন, সম্প্রতি মাদ্রাসাকে কেন্দ্র করে যেসব অভিযোগ উঠছে এসব পরিস্থিতি নিয়ে তারা গুরুত্বের সাথেই আলোচনা করছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা আমরা শুনতে পাই, তারপরও এগুলির সমাধান কিভাবে করা যায় এর জন্য আমাদের উদ্যোগ আছে এবং চিন্তা আছে, পরিকল্পনাও আছে। মানবাধিকার কর্মীরা বলেছেন, আলিয়া মাদ্রাসা ছাড়া অন্য মাদ্রাসাগুলোতে সরকারের নিয়ন্ত্রণ বা তদারকি সেভাবে নেই। শিশু শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ অনেক সময় প্রকাশও হয় না। মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন, বিভিন্ন ধরনের মাদ্রাসা পরিচালনার জন্য বেসরকারি উদ্যোগে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরও তদারকি বাড়ানো উচিত বলে তিনি মনে করেন। মাদ্রাসা বোর্ডের সাথে যারা সম্পৃক্ত আছে এই সমন্বয়ে একটা কমিটি গঠন করা উচিত, যাতে শিশুদের উপর কোনো রকম মানসিক বা কোনো রকম অত্যাচার যেন না হয়, সে জায়গায় আমাদের মনে হয় দৃষ্টি দেওয়া দরকার। দেশে কওমি মাদ্রাসা পরিচালনার জন্য বেসরকারি উদ্যোগে 6টি শিক্ষা বোর্ড রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা বোর্ড বেফাকের মহাপরিচালক জুবায়ের চৌধুরী বলেছেন, এখন বিচ্ছিন্ন কিছু অভিযোগ এলেও তারা এ নিয়ে চিন্তিত এবং করণীয় ঠিক করতে আলোচনা চালাচ্ছেন। সাদা কাপড়ের দাগ লাগলে, স্পট পড়লে এটা ছোট্ট হলেও খুব ব্রাইটলি দেখা যায়। তো যদিও এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এবং এটা নিয়ে আমরা খুবই আমার বোর্ডের মুরব্বী যারা আছেন, কর্ণধার যারা আছেন, তাদের সাথে কি করা যায় এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি। আমরা এই মাদ্রাসাগুলোতে মেসেজ দিচ্ছি এবং তাদেরকে এই ব্যাপারে সংশোধন বা এদেরকে সতর্কীকরণের মাধ্যমে আমরা এগুলা সুরাহা করতে চাই। এদিকে দেশে এখন সামগ্রিকভাবে ধর্ষণ এবং নারী নির্যাতনের একের পর এক ঘটনার প্রেক্ষাপটে তা নিয়ে আন্দোলন চলছে। ঢাকা থেকে কাদির কল্লোল। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মংলায় এক শিশু ধর্ষণের ঘটনায় চার্জ গঠনের 1 সপ্তাহের মধ্যে রায় ঘোষণা করা হয়েছে। এর ফলে কোনো ধর্ষণের মামলায় দ্রুততম বিচারের নজির গড়েছেন বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত। 7 বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি আব্দুল মান্নান সরকারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ নূরে আলম। বিস্তারিত জানতে কথা বলেছিলাম ঢাকায় সংবাদদাতা সঞ্জনা চৌধুরীর সাথে।
ঘটনাটি আসলে ঘটেছিল ৩রা অক্টোবর রাতে শিশুটির মামার বাড়িতে। সে সেখানে বেড়াতে গিয়েছিল এবং তাদের যে প্রতিবেশী ৫৩ বছর বয়সী সেই অভিযুক্ত, সে সেই শিশুটিকে ডেকে নিয়ে পরে ধর্ষণ করে, এরকম একটা অভিযোগ দায়ের করা হয়। ওই রাতেই শিশুটির মামা আসলে মামলা দায়ের করেছিলেন। তারপর যেটা হয় যে ১১ই অক্টোবর জুডিশিয়াল আদালত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠায়। তারপর অন্যান্য আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে বলতে গেলে বিচার কাজে সময় লেগেছে মাত্র ৬ দিন এবং ৭ দিনের মাথায় আসলে রায় ঘোষণা এসেছে। বাংলাদেশে কিন্তু এর আগে কোনো এই ধরনের ফৌজদারি মামলার এত তাড়াতাড়ি নিষ্পত্তি হয়েছে এরকম কিন্তু নজির দেখা যায়নি, এবারই প্রথম হয়েছে। তো কিভাবে এত দ্রুত সেটা সম্পন্ন করা সম্ভব হলো? ওই বিচারের সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন আইনি কর্মকর্তা তারা কি বলছেন? মূলত যেটা হচ্ছে যে ঘটনাটি ঘটেছিল ৩রা অক্টোবর রাতে এবং মামলাটিতে তখনই দায়ের করা হয়। এরপর যেটা বলছিলাম যে ১১ অক্টোবর জুডিশিয়াল আদালত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এ পাঠায় বাগেরহাটের। ওই দিনই ট্রাইব্যুনাল মামলাটি আমলে নেয় এবং পরের দিন অভিযোগ গঠন করে। বোঝা যাচ্ছে যে এখানে আসলে তারা কোনো সময় ব্যয় করেনি মাঝখানে। এবং ১৩ অক্টোবর মানে পরের দিনই বাদী পক্ষের সাক্ষ্য নেওয়া হয় এবং ১৪ অক্টোবর সংশ্লিষ্ট সাক্ষী, চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সদস্য এবং তদন্ত কর্মকর্তা যারা ছিলেন তাদের সবার সাক্ষ্য নেওয়া হয়। এবং রোববার পর্যন্ত মানে গতকাল পর্যন্ত মামলার বাদী বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনেন বিচারক। তারপর আজ সোমবার এসে রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূরে আলম। তো এটা আসলে এত দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়েছে, এটা আসলে দেখলেই বোঝা যায় যে এর মাঝখানে আসলে অন্যান্য সময় দেখা যায় যে শুনানির জন্য একটা দীর্ঘ সময় ফাঁকা রাখা হয়। এই বিষয়টার ক্ষেত্রে এরকমটা দেখা যায়নি যে বড় ধরনের কোনো গ্যাপ রাখা হয়েছে। তো একটা ব্যাপার যে যেহেতু অত্যন্ত কম সময়ের মধ্যে এই মামলাটির নিষ্পত্তি হয়েছে, মানে বিচার কার্য এবং রায় ঘোষণা হয়েছে, তো সুতরাং এখানে যথাযথ আইনি প্রক্রিয়া ঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা এবং যিনি বিবাদী ছিলেন তিনি আত্মপক্ষ সমর্থন করবার সুযোগ পেয়েছেন কিনা, এই দিকগুলো কতটা রক্ষিত হয়েছে এই ব্যাপারে কি জানা যাচ্ছে? এই বিষয়টাতে যেটা আইনজীবীদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে একটি ফৌজদারি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে যে ধরনের নিয়ম ফলো করতে হয় এক্ষেত্রে কোনো সব ধরনের নিয়ম অনুসরণ করেই আসলে এই আজকের রায় এই ঘোষণা হয়েছে, যেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়েছে এখানে যিনি আসামি ছিলেন তাকে, এবং সার্বিক দিক বিবেচনা করে খুব দ্রুততম সময়ের মধ্যেই আসলে রায়টি বেরিয়ে আসে। এবং ২০০৩-এর যে সংশোধিত আইন ছিল সেই অনুযায়ী এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। সেই হিসেবে এই আসামিকেও, যে মামলার একমাত্র আসামি, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং মানে আজকের এই রায়কে ঘিরে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে আদালত পাড়ার সামনে মানবাধিকার কর্মীরা, তারপর নারী ও শিশু অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের একটা অবস্থান ছিল এবং তাদের থেকে শুরু করে আইনজীবী যারাই ছিলেন তারা সবাই এই রায়ে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। সঞ্জনা চৌধুরী। চলতি মাসের ২৮ তারিখে ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু হচ্ছে বলে জানিয়ে কর্মকর্তারা বলছেন যে আগামী ৩ মাস এই বিমান চলাচল হবে এয়ার বাবল প্রক্রিয়ায়, যার মানে হচ্ছে যে যাতায়াতকারীদের গন্তব্যে পৌঁছানোর পরে আইসোলেশনে থাকতে হবে না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই মুহূর্তে বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের হারে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, আর বাংলাদেশেও শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে যে এমন পটভূমিতে দু দেশের মধ্যে ভ্রমণের মাধ্যমে যাতে কোভিডের সংক্রমণ বেড়ে না যায় সেটা কিভাবে নিশ্চিত করা হবে। ঢাকা থেকে সাইয়েদা আক্তার। জিনাত শারমিন বাংলাদেশের একজন অনলাইন ভিত্তিক উদ্যোক্তা, যিনি ভারতের বিভিন্ন শহর থেকে পোশাক, গয়না, জুতো এবং প্রসাধন সামগ্রী এনে পাইকারি ও খুচরা বিক্রি করেন। তার আনা পণ্যের চাহিদাও বেশ ভালো বাংলাদেশে, যে কারণে মাসের ১৫ দিন তিনি দেশে থাকেন আর বাকি ১৫ দিন থাকেন ভারতে। কিন্তু মহামারীর কারণে বিমান চলাচল বন্ধের পর থেকে তিনি বিপদে পড়েছেন। আমি লাস্ট এসেছি বাংলাদেশে ফেব্রুয়ারি লাস্ট উইকের দিকে, এরপরে আর আমার একদম পুরো বিজনেস বন্ধ। তো ইন্ডিয়াতে আমার একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে ওই ডেলিভারি ওইখানে আমি এখান থেকে যখন আমার অর্ডারটা থ্রু করে দেই আমার ওই ঠিকানায় পাঠিয়ে দেয়। তো আমি পরে গিয়ে ওগুলাকে গুছিয়ে টুছিয়ে নিয়ে আসি। এখন ওইটা তো আনা যাচ্ছে না, আর যাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছি তাদের কাছ থেকে তাকে প্রেশার পাচ্ছি।
মহামারীর কারণে মার্চের মাঝামাঝি থেকে বিদেশিদের প্রবেশ দেশে বন্ধ করে দেয় ভারত। সম্প্রতি দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে আসছে 28শে অক্টোবর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে বিমান চলাচল শুরু হবে। জিনাতের মতো ব্যবসায়িক কাজকর্ম ছাড়াও চিকিৎসা, ভ্রমণ এবং পড়াশোনার মতো নানা কাজে প্রতি বছর বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে যান। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী 2019 সালে 15 লাখ বাংলাদেশিকে ভারতের ভিসা দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক ভ্রমণার্থীর একটি বড় অংশই যান ভারতের বিভিন্ন শহরে ডাক্তার দেখাতে। তাদের একজন ফেরদৌসী সুমি। নতুন সিদ্ধান্তে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরিবারের বয়স্ক সদস্যদের চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে বলে কিছুটা উদ্বেগেও রয়েছেন তিনি। পরিবারের সবাইকে যেহেতু আমরা চেন্নাইতেই দেখাই, তো আমাদের পক্ষে বিমানে যাওয়াটাই সবচেয়ে কনভিনিয়েন্ট হয়। অ্যাকচুয়ালি ভারতে তো অনেক সংক্রমণ হার, এই জন্য একটু ভয় লাগছে। আর শীত যেহেতু সামনে, সুবিধার পাশাপাশি একটু চিন্তাও কাজ করছে, দুশ্চিন্তাও হচ্ছে আর কি। বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলছে, নতুন করে শুরু হতে যাওয়া এই বিমান চলাচল হবে এয়ার বাবল প্রক্রিয়ায়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA এর সংজ্ঞা অনুযায়ী এয়ার বাবল হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে দুইটি নির্দিষ্ট দেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে আকাশপথে যাত্রী পরিবহন করা হয়। সাধারণত এয়ার বাবল প্রক্রিয়ার ক্ষেত্রে উভয় দেশই স্বাস্থ্যবিধি কিছুটা শিথিল করে। যেমন বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে কোনো যাত্রীকে কোয়ারেন্টিন করতে হবে না। আর এই বিষয়টি নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, এই মুহূর্তে বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের হারে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ফলে ভারতের সাথে বিমান চলাচল নতুন উদ্যমে চালু হবার পর সেটি দেশের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিকে আরও নাজুক অবস্থায় ফেলবে কিনা এমন উদ্বেগ বিশেষজ্ঞদের। যেমনটি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা। প্রবলেম যেটি হবে সেটা আপনার এয়ার বাবল বলি বা যেভাবেই যাক না কেন, তারপর হবে কি যারা বেসিক্যালি মেডিকেল পারপাজে যায় এদের কিন্তু কোমরবিডিটি থাকে। কোনো ক্রমে যদি যেটা হলো আপনার ট্রাভেল করতে গিয়ে হয়েই যায়, আর সবাই জানে যে এখন CDC-র একটা রিপোর্ট অনুযায়ী করোনার যে জীবাণুটা সেটা বাতাসের সঙ্গেও আছে, এবং যখন দুইটি দেশের লোকজনের মধ্যে আপনার আসা যাওয়া হবে তখন অবশ্যই এই রিস্কটা বেশি, এই সংক্রমণ যে আছে এবং ওই পপুলেশনের মধ্যে যারা হয়তো ঢাকার মধ্যেও বের হয়নি, ডাক্তারের কাছে যাবে, ইন্ডিয়াতে যাবে বলে তাদের মধ্যে সংক্রমণ বেশি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সরকার বলছে কোভিড-19 কথা মাথায় রেখেই নানা ধরনের সতর্কতা নেওয়া হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে উভয় দেশের যাত্রীদের জন্য 72 ঘন্টার মধ্যকার PCR টেস্টের নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে বিমান ভ্রমণের ক্ষেত্রে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক বিবিসিকে বলছিলেন, অনেক পরীক্ষা নিরীক্ষার পরই সতর্কতার সাথে সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোভিড ফ্রি সার্টিফিকেট ছাড়া কেউ বিমানে কোনো বোর্ডিং পাসই পাবে না। আর কেউ যদি কোভিড ফ্রি সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আসে তখন তার আসলে আর কোয়ারেন্টাইনে থাকার আমরা আর প্রয়োজন মনে করছি। আর কোভিড এর কারণে পিছনে 2 রো খালি করে বিমান চলাচল করতে পারবে। আর ভারত থেকে আগে একটা শর্ত দিয়েছিল যে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য যাবে সেখানে একজনের বেশি অ্যাটেন্ডেন্ট সাথে যেতে পারবে না। তো আমরা এটার সাথে একমত হয়নি, আমরা বলেছি যে একের বেশি যেতে পারবে। তা এটাও ভারতীয় কর্তৃপক্ষ মেনে নিয়েছে। আর একটা বিষয় হলো, আমরা আমাদের করোনার কারণে সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রাখার জন্য আমরা এয়ারক্রাফট পরিচালনা সপ্তাহে একটা সীমিত পর্যায়ে রাখার প্রস্তাব করেছি, যেটা ভারতীয় কর্তৃপক্ষ একমত হয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে এয়ার বাবল চালু হলেও ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ থাকবে। বাংলাদেশের 3টি এবং ভারতের 5টি বিমান সংস্থা যাত্রী পরিবহন করবে। 2 দেশ মিলে সপ্তাহে 56টি ফ্লাইট পরিচালনা করা হবে। সায়েদা আক্তার, আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। থাইল্যান্ডের সরকার ও রাজতন্ত্রের বিরুদ্ধে চলমান প্রতিবাদ বিক্ষোভের খবর প্রকাশের জন্য 4টি সংবাদ প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সে দেশের সরকার। বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য সংগঠকরা যে মেসেজিং অ্যাপ ব্যবহার করছে সেটি ব্লক করার কথাও সরকার বিবেচনা করছে। গত সপ্তাহে সমাবেশের ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করলেও বিক্ষোভকারীরা তা গ্রাহ্য করছে না। ভারতের সেনাবাহিনী বলছে, লাদাখে সীমান্ত রেখা অতিক্রম করলে একজন চীনা সৈন্যকে তারা আটক করেছে। কর্পোরাল ওয়াং ইয়ালং নামে ওই চীনা সৈন্যকে ভারত প্রশাসিত পূর্ব লাদাখের ডেমচক সেক্টরে আটক করা হয়। বলা হয়েছে, ধৃত চীনা সৈন্যকে সীমান্ত চেকপয়েন্টে নিয়ে গিয়ে ফেরত দেওয়া হবে। এ ব্যাপারে বেইজিংয়ের কাছ থেকে কিছু শোনা যায়নি। পাকিস্তানের করাচিতে পুলিশ বিরোধী নেতা মরিয়ম নওয়াজ শরীফের স্বামীকে গ্রেফতার করেছে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মিস শরীফ এক টুইটে বলেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেলে তার কক্ষে ঢুকে তার স্বামী ক্যাপ্টেন সফদার আওয়ানকে নিয়ে গেছে। কর্মকর্তারা বলছেন, জাতীয় সৌধে সরকার বিরোধী স্লোগান দিয়ে তিনি সেখানকার পবিত্রতা নষ্ট করেছেন। সারা বিশ্বে নিশ্চিতভাবে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা 4 কোটি ছাড়িয়ে গেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়টি হিসাব রাখছে
সেই জনস হপকিন্স ইউনিভার্সিটি বলছে কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 লাখেরও বেশি। উত্তর কোরিয়ায় বিচারের আগে বন্দীদের আটক রাখার যে ব্যবস্থা, সেখানে ব্যাপক এবং ধারাবাহিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে এক নতুন রিপোর্টে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 30 জন সাবেক বন্দী এবং কর্মকর্তার সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছে। রিপোর্টে বলা হয়, নিয়মিত লাঠিপেটা করে বা লাথি মেরে বন্দীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়, তবে পিয়ংইয়ং দাবি করে যে সে দেশে সত্যিকারের মানবাধিকার আছে। সুদান জানিয়েছে সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির এবং সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা করতে রাজি। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি ফাতু বেনসুডার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখন সুদানে রয়েছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরুর মাত্র কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দুর্গাপূজার প্যান্ডেলগুলোতে সাধারণ লোকের প্রবেশ নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। এক আদেশে বলা হচ্ছে যে বড় প্যান্ডেলগুলোর মধ্যে পূজার আয়োজক ছাড়া সাধারণ দর্শনার্থীরা ঢুকতে পারবেন না। আয়োজকরা বলছেন যে তারা আদালতের নির্দেশ মেনে চলবেন। আমি কথা বলেছিলাম কলকাতায় একটি টিভি চ্যানেল আর+এর সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্যের সঙ্গে। তার কাছে জানতে চেয়েছিলাম এই আদালতের এই আদেশের প্রেক্ষাপট। বিষয়টা হচ্ছে হাইকোর্ট যেটা তাদের পর্যবেক্ষণে রেখেছিল, আমাদের এখানে কেরলে ওনাম উৎসব যেটা হয় তারপরেই একটা ভয়ঙ্কর রকমের করোনা সংক্রমণটা ছড়িয়ে পড়ে এবং সেখানে কোনো রকম যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছিল সেগুলো কোনোটাই মানা হয়নি। এবং এছাড়াও আমরা দেখেছি মহারাষ্ট্রে, যেখানে মুম্বাইতে গণেশ পুজোটা বন্ধ করা হয়েছিল কিন্তু পুনেতে সেটা বন্ধ করা যায়নি। একই রকম ভাবে এখনো মহারাষ্ট্র শীর্ষে রয়েছে সংক্রমণের এবং তার একটা বড় কারণ বলছে গণেশ পুজোর সময় মানুষের ওই রকম। ঠিক এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কলকাতায়, পশ্চিমবঙ্গে বলবো আমি, যে দুর্গা পুজো হয় তাতে একেবারে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামেন। সেখানে যে প্যান্ডেলগুলো হয় সেগুলো একেবারে সমস্ত দিক থেকে বন্ধ থাকে, কোথাও কোথাও এয়ার কন্ডিশন থাকে সেই কারণে যাতে মানুষ অনেকটা ঢোকে ভেতরে। সেখানে এত মানুষ একসঙ্গে ঢুকে তারা যদি সামান্য চেঁচামেচিও করে, জোরে জোরে কথা বলে, তাহলে যে এরোসোলটা তাদের মুখ থেকে বেরোবে সেটা এই মাস্ক বা এই কোনো রকম কিছু দিয়ে ঠেকানো যাবে না। এই অবজারভেশন গুলো মাথায় রেখে হাইকোর্ট যেটা বলেছে যে প্রত্যেকটা মণ্ডপকেই কন্টেনমেন্ট জোন হিসেবে গণ্য করতে হবে এবং সেগুলোকে দর্শক শূন্য রাখতে হবে। বড় যে মণ্ডপ সেগুলোর বাইরে থেকে একেবারে 10 মিটার জায়গা জুড়ে একটা ব্যারিকেড করে সেই জায়গাগুলোতে একেবারে নো ম্যানস ল্যান্ডের মতো রাখতে হবে এবং সেখানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিতে হবে। হাইকোর্ট এই যে আদেশ দিয়েছে, এখানে কি কলকাতায় যত পুজো হচ্ছে ছোট বড় নির্বিশেষে সবগুলোতেই কি এরকম লোক ঢোকার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো? শুধু কলকাতায় নয়, এটা সমগ্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হাইকোর্ট বলেছে। যেখানে যা পুজো হবে সমস্ত ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং হাইকোর্ট আরেকটা কথা বলেছে, যে যার এলাকায় ঠাকুর দেখুন, কিন্তু মণ্ডপগুলো ওইভাবে থাকবে। পুজো যদি খোলা জায়গায় হয়, মানে মাঠের মধ্যে খোলা জায়গায় হলে সেক্ষেত্রে কি হবে? ওই রকম কোনো ক্লাসিফিকেশন হাইকোর্ট করেনি, কারণ হাইকোর্টের একটা অবজারভেশন আছে যে রাজ্য সরকার যে সতর্কতামূলক এই বিধিগুলো কথা বলেছিল পুজো সম্পর্কে, যে খোলামেলা প্যান্ডেল করতে হবে, তারা হাইকোর্ট বলেছে যে সেটা বলেই রাজ্য সরকার একটা হাত গুটিয়ে নিয়েছে। ইমপ্লিমেন্টেশনে তারা কোনো কিছু দেখতে পাচ্ছেন না, দেখতে পাননি। তো হাইকোর্ট তো এই আদেশ দিয়েছে, কিন্তু সেটা মেনে চলা হচ্ছে কিনা সেটা কিভাবে দেখা হবে? সেটা নিশ্চিত করবার জন্য রাজ্য সরকার কি করছে? রাজ্য সরকারকে বলেছে, হলফনামা দিয়ে সেটা হাইকোর্টকে জানাতে হবে। সেইখানে স্বাভাবিকভাবে হাইকোর্ট, আজকে রাজ্য সরকার একটা খুব উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে নবান্নে, সেখানে পুলিশের সমস্ত আধিকারিকরা ছিলেন। ভার্চুয়ালি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই বৈঠকে যোগ দেন। মানে সাধারণভাবে এমনি পরিবেশটা তাহলে কি কলকাতা শহরে? এই যে পুজোর যে একটা প্রস্তুতি, মণ্ডপ তৈরি হওয়া, এই আদেশের সরাসরি কি প্রভাবটা তাহলে পড়তে যাচ্ছে? সংবাদ মাধ্যমগুলো এখন কি বলছে? পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে চেহারাটা, মানে করোনার সংক্রমণের, সেটা একটা ভয়াবহ জায়গায় দাঁড়িয়ে আছে। এখানে দুর্গোৎসব যে ফোরাম আছে উদ্যোক্তাদের, তাদের বক্তব্য হচ্ছে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তারা সেই নির্দেশ মানবেন। আমাদের রাজ্যে কয়েকজন মন্ত্রী বা শাসক দলের নেতা তারা সরাসরি কিছু পুজোর সঙ্গে জড়িত থাকেন, তারাও বলছেন যে হাইকোর্টের নির্দেশ এখনো পর্যন্ত বলছেন যা
যে তারা সবটাই মেনে চলবেন এবং যেভাবে জনশূন্য রাখতে বলা হয়েছে, হাইকোর্ট বলেও দিয়েছে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে প্রত্যেকটা পুজো মণ্ডপে আগে থেকে পুলিশকে থানায় জানিয়ে দিতে হবে কজন কর্মকর্তা ঢুকবেন বেরোবেন, সেগুলো তারা মেনে চলবেন বলছেন। তো মিস্টার ভট্টাচার্য, এই যে কোনো মহামারীর কারণে এরকম দুর্গাপুজোর উৎসব বন্ধ হওয়া বা বন্ধের একটা নির্দেশ আসা, এরকম ঘটনা আগে কখনো ঘটেছে কি? না, বরঞ্চ যেটা পুজোর ইতিহাস আমি জানছিলাম, সেটাতে দেখলাম যে এর আগে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের যখন কালো ছায়া বা মহামারী বা মন্বন্তর বা বন্যা বিপর্যয় হয়েছে, প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, পুজো বন্ধ হয়নি। কোনো এলাকায় কোনো জায়গায় হয়তো মণ্ডপ ভসে গিয়েছে, জলের তলায় চলে গিয়েছে, বা সেই জায়গায় দুর্ভিক্ষের হয়তো করাল ছায়াটা বেশি ছিল, সেখানে হয়েছে। কিন্তু সার্বিকভাবে পুজোর ওপর এরকম ভাবে এসে পুজো বন্ধ হওয়া, এটা কখনো হয়নি। কলকাতা থেকে বলছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য। এবারে সামাজিক মাধ্যমের খবর জানাচ্ছেন মুন্নি আক্তার। ধন্যবাদ পুলক। আজকে সারাদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বিষয় আলোচনা এসেছে সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি মুন্নি আক্তার এবং আমার সাথে আছেন সানজানা চৌধুরী। গত কয়েকদিনের মতো আজও সামাজিক মাধ্যমে আলুর দাম নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। বিশেষ করে সরকার আলুর পাইকারি মূল্য ৩০ টাকা নির্ধারণ করে দিলেও বাজারে ওই দামে পাচ্ছেন না বলে ক্রেতারা অভিযোগ করছেন। আর ট্রাকে ২৫ টাকায় আলু বিক্রির সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বিবিসি বাংলার ফেসবুক পাতায়ও এ নিয়ে মন্তব্য করেছেন অনেকে। মিস্টার তানভীর বলেছেন, সরকার ঘরে বসে ঘোষণা দিয়েই নিজের কাজ শেষ করে। অতীতে আমরা দেখেছি সরকারের সকল বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যর্থ হয়েছে, এবারও হবে। ঢাকা শহরের বাইরে তো বাজার সংখ্যা বেশি না, সরকার কি পারে না সেই এলাকায় সৎলোক, আলেমদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর ১-২ জন সদস্য দিয়ে প্রতিটি বাজারে কমিটি করে দিতে, যারা দ্রব্যমূল্য মনিটরিং করবে যতদিন তা স্বাভাবিক না হয়? এমডি জোবায়েদ হোসেন কমেন্ট করেছেন, আমরা এমনই এক দেশে বাস করি যেখানে আলু কিনতে এত ভোগান্তির শিকার হতে হয়। দেশে কি শান্তি বলতে কিছু নেই? মহিউদ্দিন হাজারি নামে একজন বলেছেন, এগুলো এক প্রকার আইওয়াশ বলতে পারেন। এদিকে গতকাল রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস 11 পাঞ্জাবের মধ্যে একটি ম্যাচ দুবার সুপার ওভারে গড়িয়েছিল, যাতে রীতিমতো অবাক হয়েছিল ক্রিকেট প্রেমীরা। মুম্বাই ইন্ডিয়ান্সের ১৭৬ রান তাড়া করতে করতে কিংস 11 পাঞ্জাব ম্যাচ নিল সুপার ওভারে। সেখানে মাত্র ৫ রান করে আবার মুম্বাইকে ৫ রানে আটকেও ফেলল পাঞ্জাব। এরপর আবার সুপার ওভার। সেখানে মুম্বাই ১২ রানের লক্ষ্য ছুড়ে দেয় পাঞ্জাবকে। ২ বল বাকি থাকতে সেই রান পার করে পাঞ্জাব। দলটির যৌথ মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা টুইট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এই ভাষায়, যখন কথা বলা শব্দ খুঁজে পাই না তখন প্রতিক্রিয়াগুলোই আমাদের হয়ে জোরে কথা বলে। ২টি সুপার ওভার অবিশ্বাস্য, আমি এখনও কাঁপছি। ম্যাচটিকে আইসিসি তাদের ফেসবুক পেজে বর্ণনা করেছে এভাবে, আনবিলিভেবল 2 সুপার ওভার স্যাটারডে ইন দ্য আইপিএল। অর্থাৎ অবিশ্বাস্য, এক ম্যাচে 2বার সুপার ওভার। এটি নিয়েও ছিল সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা। অনেকে এটিকে আইপিএলের ইতিহাসে সেরা ম্যাচ বলেও অভিহিত করেছেন। বিথি আক্তার বলছেন, ক্রিকেট হচ্ছে নাকি বলিউড হচ্ছে তা নিয়ে সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে। সোহেল রানা বাবু লিখেছেন, পাঞ্জাব এবং মুম্বাইয়ের সুপার ওভার দুটি ছিল দম আটকে যাওয়ার মতো। আরেকটি খবর নিয়ে ফেসবুকে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। সেটি হচ্ছে কুমিল্লার মুরাদনগরে জাতীয় সঙ্গীতের সুর দিয়ে হামদ পরিবেশনের অভিযোগে একটি মাদ্রাসার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বলা হচ্ছে, নতুন চালু হওয়া ওই মাদ্রাসাটির একজন শিক্ষক জাতীয় সঙ্গীতের সুর ব্যবহার করে ছাত্রদের নিয়ে একটি ইসলামী সঙ্গীত গেয়েছেন এবং সেটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। জাতীয় সঙ্গীতের সুর ব্যবহার নিয়ে যেমন অনেকে সমালোচনা করছেন মাদ্রাসা কর্তৃপক্ষ, অন্যদিকে মাদ্রাসাটির কার্যক্রম বন্ধ করে দেওয়ারও সমালোচনা করেছেন অনেকেই। আরেকটি খবর ছিল আলোচনায়। এই মুহূর্তে গুগলে সুপারস্টার ইন বাংলাদেশ লিখে সার্চ দিলে আসছে আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত তার নাম। নিজের প্রোফাইলে এমন দুটি সংবাদের লিঙ্ক শেয়ার করেছেন তিনি। বিষয়টি নিয়ে অনেকেই মজা করেছেন। এইচআর রমজান খান লিখেছেন, কোনো কথা নেই, আগে হাসাইয়া লই। আলিম রহমান বলেছেন, হিরো আলম দয়া করে হাহারিকু চেক করেন, তাহলে বুঝতে পারবেন। অন্যদিকে এমডি নূর ইসলাম বলছেন, অফুরন্ত ভালোবাসা আলম ভাই।
এদিকে তার প্রযোজিত একটি সিনেমা সম্প্রতি মুক্তি পাওয়ার পর থেকে প্রাডো গাড়ি নিয়ে এক সিনেমা হল থেকে অন্য হলে ছোটার কিছু খবরও সামাজিক মাধ্যমে চোখে পড়ছে। করোনাভাইরাস মহামারীর জন্য দীর্ঘদিন সিনেমা হল প্রায় 7 মাস বন্ধ থাকার পর এই ছবি মুক্তির বিষয়ে প্রথম সারির একটি জাতীয় দৈনিকে একটি সিনেমা হলের মহাব্যবস্থাপক বলেছেন, সিনেমা হলের বাইরে ভিড় অথচ ভেতরে চেয়ার খালি। আরিন মাহমুদ আরিয়ান কমেন্ট করেছেন, হিরো আলমকে যারা হিরো বানিয়ে দিয়েছিলেন, তার সমালোচনাকে যারা বর্ণবাদী আখ্যা দিয়েছিলেন, তার পর্যায়ে যেয়ে দেখাতে যারা সস্তা উপদেশ দিয়েছিলেন, এটা তাদের জন্য চরম চপেটাঘাত। তো এই ছিল আজকে সারাদিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিষয়। অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। ফ্রান্সে একজন শিক্ষক খুনের ঘটনায় পুলিশ অনেকগুলো বাড়িতে অভিযান চালিয়েছে। এর সঙ্গে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা শুনবেন আশা করি। ভালো থাকবেন। BBC. There are no programs on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.